আমি শুনেছি সেটা নাকি খুব সুন্দর জায়গা। শুধু সুন্দর না প্রাণ, বালিকে বলা হয় অন্তিম স্বর্গদান বা লাস্ট প্যারাডাইস। এখানে সৌন্দর্য চোখ ঝলসানোর মতো। ওখানে কোথায় কোথায় ঘুরবো আমরা? বিভিন্ন দ্বীপ ঘুরব, নুসা দোয়া বিচ, নুসা লেমকান আইল্যান্ড, আরও আছে। সব ঘুরে দেখাবো তোমায়। প্রাণেশা উত্তেজিত হয়ে গেছে, ভেতর ভেতরে নানান কল্পনা করছে। খুশিতে গদগদ হয়ে বললাম, ঠিক আছে, আপনি বাসায় আসুন, আমি আরো শুনবো। সুফিয়ান হাসতে হাসতে বললাম, আপকে লিয়ে জান কুরবান। সন্ধ্যার আগে ফিরবো। আর শোনো, ড্রয়ারের চকলেট আছে, খেও। প্রাণেশা হ্যাঁ বলে ফোন রাখলো। খেয়াল করলো তার মনটা এখন খুব ভালো হয়ে গেছে। মুচকি এসে নিজেই বনে বলল, লোকটা আমায় এত বোঝে কেন? প্রতিদিনের তুলনায় আজ একটু দ্রুতই ফিরে এলো বাড়িতে সুফিয়ান। মিসেস অদিতি ড্রয়িং রুমে বসে ম্যাগাজিন পড়ছিলেন। সুফিয়ানকে বাসায় তাড়াতাড়ি আসতে দেখে ভয় পেয়ে গেলেন। মনে মনে ভয় পাচ্ছেন তিনি। সুফিয়ানকে প্রাণেশা বলে দেয়নি তো? সে ভাবছিল এসে এসে তাকে সবার প্রথমে ধরবে সুফিয়ান। কিন্তু সুফিয়ান ভেতরে ঢুকে রুমের দিকে অগ্রসর হলো। তিনি হাঁপ ছেড়ে বাঁচলেন। যাক, প্রাণেশা তাহলে কিছু বলেনি। সুফিয়ান সিঁড়ি বেয়ে দোতলার নিজের রুমে ঢুকতেই দেখলো রুম ফাঁকা। ভ্রুকুচকে খানিক এদিক ওদিক তাকালো। ওয়াশরুমের দরজাও তো খোলা। তাহলে কি প্রাণ তাকে ছেড়ে চলে গেল? ভেবে সুফিয়ানের মুখ হিংস্র হয়ে উঠল। এই মুখ যদি প্রাণেশা, তাহলে হয়তো তার ভয় কলিজা বেরিয়ে যেত। সুফিয়ানের কপালে রক টান টান হয়ে উঠল। রুম থেকে বেরোনোর জন্য উদ্যত হতে বারান্দা থেকে কিছু পড়ার শব্দ এলো। মাথা ঘুরিয়ে সেদিকে তাকাতে দেখলো প্রাণেশা দোলনায় বসে দোল খাচ্ছে। সঙ্গে সঙ্গে নিজ মনে ঠোঁট বাঁকিয়ে হাসল। প্রাণেশা তাকে ছেড়ে যদি যায় তাহলে সেদিনই হবে প্রাণেশার শেষ দিন। বারান্দায় নিজের তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বিড়বিড় করে বলল, প্রাণ, আমি তোমায় এমনভাবে নিজের সঙ্গে জড়াবো যে আমাকে ছেড়ে যাওয়ার পথ পেয়েও তুমি যেতে পারবে না। হাস্যোজ্জ্বল ভঙ্গিতে সেদিকে পা বাড়ল সুফিয়ান। প্রাণেশা দোলনার ফাঁক গলিয়ে বাহিরে মৃদুমন্ড হাওয়া উপভোগ করছিল। গায়ে গোলাপি রঙের সুতির থ্রি পিস, একপাশে ওড়না জড়ানো, বাতাসে পিঠে বিছিয়ে থাকা চুলগুলো থেমে থেমে উঠছে। সুফিয়ান এসে দোলনায় বসতে কারো অস্তিত্ব অনুভব করলো প্রাণেশা, কিন্তু কিছু না বলে চুপচাপ মাথাটা সুফিয়ানের বুকের উপর রাখলো। সুফিয়ান একটু নয়, বেশ খানিকটা অবাক হলো। প্রাণেশা কারো উপর যতই রাগ থাকুক, ঘৃণা করুক, কথা না বলে কখনোই থাকে না। মাঝে মাঝে কথা বলতে বলতে বাচ্চাদের মতো হাঁপিয়ে ওঠে, ভাঙ্গা রেকর্ডের ন্যায় বাঁচতেই থাকে। আজ কোনো কথা বললে না, এতে অবাক হওয়ারই কথা। সুফিয়ান বার কয়েক ডাকলো, প্রাণ, প্রাণ, কথা বলবে না? প্রাণেশা চোখ বন্ধ করে নিরুত্তর বসে রইল। সুফিয়ানের সঙ্গে কথা বলার পর অনেকটা সময় তার মন ফুরফুর ছিল। ঘর থেকে বের হয়ে রান্নাঘর থেকে কফি করতে গিয়েছিল। সে সময় রিয়ানও এসেছিল। প্রাণেশা কোনো কথা না বলে চলে আসতে নিলে রিয়ান তার পা ধরে বসে পড়ল। প্রাণেশা হকচকিয়ে হয়ে 2 কদম সরে গেল। এসব কি রিয়ান, সরা বলছি। রিয়ান হু হু করে কাঁদল। পায়ে দুবার ঠোঁট ছুঁয়ে অনুতপ্ত ভরা ভাঙা কণ্ঠে বলল, ক্ষমা করে দাও প্রাণেশা, আমি সেসময় খুব রেগেছিলাম। তোমায় প্রতিদিন ওর সাথে দেখলেই আমার ভেতরটা জ্বালা পোড়া হয়, কলেজা ছেঁড়ার মতন ব্যথা হয়। তাই হানিমুনের কথা শুনে খুব রেগে গিয়েছিলাম। ক্ষমা করে দাও, আমার কাছে ফিরে এসো প্লিজ। আমি তোমাকে নিয়ে অনেক দূর চলে যাব। প্রাণেশা চোখ জ্বালা শুরু হলো। সত্যি সত্যি মনে পড়ে গেল সেই রাত জেগে ঘন্টার পর ঘন্টা প্রেমালাপ, প্রথম গান শোনানো, হাজার পথ পাড়ি দেওয়ার স্বপ্ন দেখা, বিয়ের পর ঘোরাঘুরি করতে যাওয়ার পরিকল্পনা। একের পর এক চোখে ভাসতে লাগলো স্মৃতির পাতা। হঠাৎ করে মনে পড়ল সে বিবাহিত, এখন একজনের স্ত্রী। তাকে জড়িয়ে আছে অনেকগুলো সম্পর্ক। ভালোবাসা একজন মানুষ ধাক্কা দিয়ে সরিয়ে দ্রুত পথে নিজের রুমে এসে পড়ে প্রাণেশা। নরম হলে তার চলবে না। আজকের ঘটনা তার মনে বেশ প্রভাব ফেলেছে। নতুন করে সব শুরু করার জন্য কয়েক পা এগিয়েছে প্রাণেশা। ফিরে আসার পথ নেই। চোখ বন্ধ করে লম্বা শ্বাস টেনে ঘরে এসে দোলনায় বসেছিল। তারপর 3 ঘন্টা হয়ে গেছে সেভাবেই বসে আছে। সুফিয়ান খেয়াল করলো তার শার্টের পাশটা ভেজা ভেজা লাগছে। চমকে প্রাণেশার গাল উঁচু করে দেখতেই বুকটা মোচড় দিয়ে উঠল। চোখ খিচে বন্ধ করে আছে, আর জলের ধারা বয়ে যাচ্ছে 2 পাশ বেয়ে। ভীষণ বিচলিত হয়ে উঠল সুফিয়ান। এমনভাবে কান্না তখনই করে যখন খুব খুব কষ্ট পায় প্রাণেশা। চঞ্চল বৈশিষ্ট্য হলেও ভেতরে বেশ চাপা স্বভাবের সে। সবার সামনে নিজের দুঃখ প্রকাশ করে না কখনো। প্রাণেশা গাল মুছে দিয়ে ব্যথিত গলায় সুফিয়া বলল, কি হচ্ছে প্রাণ? এমন করে কান্না করছো কেন?
কেউ যে বলেছে তোমাকে? নাম বলো, শেষ করে দেবো তাকে। প্রাণেশা সেভাবেই চোখ বন্ধ করে অশ্রু ঝরাচ্ছে। সুফিয়ান ব্যস্ত হয়ে প্রাণেশাকে আদর করে বলল। কি হচ্ছে প্রাণের, আমাকে বলবে না? প্রাণেশা ছোট্ট বাচ্চার ন্যায় সুফিয়ানের গলা জড়িয়ে কোলে বসল। সুফিয়ান দুই হাতে জাপড়ে ধরল ছোট্ট পাখির মতো। কিছুক্ষণের মধ্যেই কান্না থামিয়ে সোজা হয়ে বসল প্রাণেশা। সুফিয়ানকে অবাক করে আদুরে বিড়াল চালার মতো মাথা গুজে শুয়ে পড়ে সুফিয়ানের কোলের ওপর। সুফিয়ান সযত্নে হাত বুলিয়ে দেয় মাথায়। প্রাণেশা স্বাভাবিক ভঙ্গিতে বলল। সুফিয়ান বুঝতে পারল প্রাণেশা কথা এড়িয়ে যাচ্ছে, পুরনো কোনো কথা আর মনে করিয়ে দিতে চাইল না, তাই সেও স্বাভাবিকভাবে বলল। না, মাত্র এলাম, এই শীতে এইভাবে বসে আছো কেন? প্রাণেশা প্রসঙ্গ পাল্টিয়ে বলল। আর কিছু বললেন না তো? কিছু ব্যাপারে বালি? হুম। সব যদি বলেই দেই তাহলে গিয়ে কি লাভ? কালই সব দেখো। প্রাণেশা লাফিয়ে উঠল, বাচ্চাদের মতো তালি দিয়ে বলল। সত্যি? কাল কখন যাব? কাল সকাল 7টায় রওনা হব। বালিতে গেলে পাসপোর্টে কোনো ঝামেলা নেই, যত আগে বুকিং দেওয়া যায় তত ভালো। যদিও আমি মাত্র 3 দিন আগে দিয়েছি। আমরা সিঙ্গাপুরে ট্রানজিটে যাব, বাংলাদেশ থেকে সরাসরি বালির কোনো ফ্লাইট নেই, তাই। প্রাণেশা উৎসাহিত কণ্ঠে বলল। কাল সকালে গেলে তো অনেক কাজ বাকি। আমি তাহলে গিয়ে ব্যাগ গুছিয়ে নিই। হ্যাঁ যাও, আমি ফ্রেশ হয়ে এসে হেল্প করছি। প্রাণেশা লাফিয়ে চলে যাচ্ছিল, কি মনে কেন যেন পিছিয়ে গেল সে। এসে বলল। শুনুন। সুফিয়ান সামনে তাকিয়ে দেখতেই প্রাণেশা ফট করে গাল চুমু খেয়ে থ্যাংক ইউ বলে এক দৌড়ে ঘরে চলে গেল। সুফিয়ান হা করে তাকিয়ে গালে হাত দিয়ে হেসে উঠল, অস্ফুট সুরে বলল। আমার পাগলি। সবার কাছ থেকে বিদায় নিয়ে সকাল 7টায় রওনা হলো সুফিয়ান ও প্রাণেশা। ঘুরতে যাওয়ার আগের দিন রাতে কখনই প্রাণেশার ঘুম আসে না। 2টার দিকে সুফিয়ান বুকে ঘুম পাড়িয়েছে। 7টায় সুফিয়ানের সঙ্গে রওনা দিল প্রাণেশা। উদ্দেশ্য বার্লি। সিঙ্গাপুর টানেলিজের 4 ঘন্টা ফ্লাইট শেষ করে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পৌঁছালো। টানা 10 ঘন্টা ট্রানজিট শেষে প্রায় 3.5 ঘন্টার ওড়ার পর দুজন বালি পৌঁছে গেল। প্রাণেশার মাঝে তেমন ক্লান্তি নেই বললেই চলে। সবকিছু তার কাছে স্বপ্ন মনে হচ্ছে। গায়ে একটা লং টপস আর জিন্স, গলায় স্কার্ফ, চুল পনিটেল করে বাঁধা, সব মিলিয়ে বয়স কম মনে হচ্ছে, 17-18 মেয়ে মনে করে দেখতে। সুফিয়ান হাসলো নিজ মনেই। সুফিয়ানের গায়ে কোট প্যান্ট, কিছুটা সামনে একজন লোক দাঁড়ানো হোটেলে নেওয়ার জন্য, তাই 2-3 মিনিট হেঁটে যেতে হবে। প্রাণেশা হাঁটতে হাঁটতে বেখেয়ালি ভাবে সুফিয়ানের হাত জড়িয়ে ধরে উৎসাহিত হয়ে বলল। বালি সম্পর্কে কিছু বলুন না। এতক্ষণ যে ধৈর্য ধরে চুপ আছো, এ তো অবাক আমি। আপনি কি আমায় বাচাল বলতে চাইছেন? কি বলো প্রাণ, তুমি আর বাচাল দুটো দুই প্রান্তের বস্তু। প্রাণেশা বুঝতে পারলো সুফিয়ান তার সাথে মজা নিচ্ছে। সুফিয়ানের হাত ছেড়ে দূরে গিয়ে হাঁটতে শুরু করলো। গাল ফুলিয়ে বিড়বিড় করে বলল। বদলো, কাল থেকে বারবার জিজ্ঞেস করছি বলে ভাব বেড়েছে, আর জিজ্ঞেসই করবো না আমি আপনাকে। সুফিয়ান হেসে প্রাণেশার বাহু এক হাতে জড়িয়ে গা ঘেঁষে হাঁটতে হাঁটতে বলল। সরি, শোনো, বালি ইন্দোনেশিয়ার একটি দ্বীপ এলাকা ও প্রদেশ। জাভা শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে, ইন্দোনেশিয়ার 33তম প্রদেশ। আর আগে বলেছিলাম যে বালিকে পৃথিবীর অন্তিম স্বর্গদান বা লাস্ট প্যারাডাইস অন আর্থ বলা হয়। অন্তিম স্বর্গদান কেন বলা হয়? পৃথিবীতে তো আরো বহু সুন্দর জায়গা আছে। সেখানে মানুষদের দেওয়া নাম এটি। জনসংখ্যা হিন্দুদের বাস বেশি, হিন্দু 83.5%, মুসলিম 13.4%, খ্রিস্টান 2.5%, বৌদ্ধ 0.5%। প্রাণেশা আরো প্রশ্ন করতে নিয়েছিল, কিন্তু গাড়ির কাছে এসে পড়ায় আর কিছু বলার সুযোগ পেল না। গাড়ি কাছাকাছি আসার পর পেছনে আরেকটা গাড়ি থেকে 2-3 জন কালো পোশাকধারী ব্যক্তি নেমে এলো। প্রাণেশা অবাক হয়ে জিজ্ঞেস করলো, এরা কারা? সুফিয়ান ট্রলিগুলো তাদের দিকে এগিয়ে দিতে দিতে বলল। আমাদের বডিগার্ডস। মানে আমাদের আবার বডিগার্ড কেন লাগবে? এত কথা না বলে ওঠো। অবাক ভাব কাটিয়ে ওঠার আগে সুফিয়ান প্রাণেশাকে গাড়িতে উঠিয়ে দিল। প্রাণেশা চুপচাপ বসে গাড়িতে মাথা এলিয়ে দিল। গাড়ি চলতে শুরু করলে প্রাণেশা বাহিরের পরিবেশ উপভোগ করতে থাকলো। সুফিয়ান প্রাণেশার এক হাত মুষ্টিবদ্ধ করে নিজেও চুপ করে রইল। কিছুক্ষণ পরে হোটেলের সামনে গাড়ি থামলো। এত বড় হোটেল দেখে একই সাথে অবাক আর পুলকিত হয়ে উঠল প্রাণেশা।
দ্রুত গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে আসলো। সুফিয়ান সানগ্লাস পরে গাড়ির বাইরে আসতেই প্রাণেশা লাফ দিয়ে সুফিয়ানকে জড়িয়ে ধরলো। উঠল কণ্ঠের সঙ্গে বলল, থ্যাংক ইউ সো মাচ। সুফিয়ান মৃদু হেসে প্রাণেশার মাথায় হাত বুলিয়ে দিতেই প্রাণেশা ছেড়ে দিল। প্রাণেশার হাত ধরে সামনে এগোতেই হুড়মুড়িয়ে একজন ব্যক্তি এসে দাঁড়িয়ে গেল, নাক মুখে একরাশ ভয়ের রেখা। সুফিয়ানের সামনে দাঁড়িয়ে লোকটা যেন হাঁটু কাঁপছে, তা ভালোই বুঝলো প্রাণেশা। সুফিয়ানকে হালকা হাতে ধাক্কা দিয়ে বলল, এ লোকের কি হাঁটু কাঁপার রোগ আছে? হ্যাঁ প্রাণ, তবে সবসময় না, ব্যক্তিভেদে এই রোদের দেখা মেলে। বড়ই অদ্ভুত রোগ। লোকটি ভীষণ ভীতু, তা বোঝাই যায়। টিস্যু দিয়ে কপালে ঘাম মুছে হাত পেছন রেখে কাঁপতে কাঁপতে বলল, গুড মর্নিং স্যার। গুড মর্নিং ম্যাম। সুফিয়ান ঠোঁট চেপে হেসে বলল, মিস্টার তানিম, আপনার এই ভীরু স্বভাব বদলান, আপনাকে মেরোতে ফেলছি না। তনিম জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে মনে মনে বলল, সেটাও বা অসম্ভব কি? আপনাকে দেখে তো সিংহেরও মূত্র ত্যাগ হয়ে যাবে। কিন্তু মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলল, কি যে বলেন স্যার, সব কিছু রেডি আছে। আপনার আর ম্যামের জন্য হোটেলের সবচেয়ে বড় রুমটা বুক করা হয়েছে। আসুন স্যার। সুফিয়ান প্রাণেশার হাত এখনো ধরেই আছে। প্রাণেশা সবার এহন কাণ্ডে বেশ হকচকিয়ে গেছে। পেছনে দাঁড়িয়ে থাকা তিনজন মোটা তাজা বডিগার্ডরাও এই ঠান্ডায় ঘেমে ভিজে উঠেছে। এরকম হওয়ার কারণ কিছুতেই বের করতে পারল না সে, কিন্তু সন্দেহ রয়ে গেল। সুফিয়ান 3 তলা রুমটায় ঢুকে দরজা লাগিয়ে দিল। প্রাণেশার নরম তুনতলে বেড দেখে বিছানায় গড়িয়ে পড়ল। সুফিয়ান গায়ের কোট খুলে পাশে হ্যাঙ্গারে রেখে বলল, প্রাণ, যাও, আগে একটা হট বাথ নাও, অনেক বড় জার্নি হচ্ছে। প্রাণেশা আরামে ঘুম পেয়ে যাচ্ছে, এখন আর উঠতে ইচ্ছে করছে না। মুখের উপর নরম বালিশ লাগিয়ে ঘুম ঘুম গলায় বলল, পরে। সুফিয়ান গায়ের কোট খুলে প্রাণেশার হাত ধরে ওঠানোর চেষ্টা করল। হালকা শক্তি দেওয়ায় প্রাণেশা দোল খাচ্ছে। হেসে বলল, বৃথা চেষ্টা, ঘুমাবো আমি। সুফিয়ান বুঝতে পারলো এভাবে কাজ হবে না। মুখে বালিশ থাকায় প্রাণেশা এখনো সুফিয়ানকে খালি গায়ে দেখেনি। সুফিয়ান বালিশ সরিয়ে প্রাণেশাকে কাছে টানতে প্রাণেশা চোখ মেলল। উদম গা দেখে মুখ কুচকে ভেঙচি কেটে বলল, নির্লজ্জ কোথাকার। সুফিয়ানের জ্বালায় শেষমেশ না পেরে উঠে বসলো। সুফিয়ানের দিকে তাকিয়ে বিড়বিড় করে বকতে বকতে ওয়াশরুমে কাচের গ্লাসটা ঠাস করে বাড়ি দিয়ে লাগিয়ে দিল। সুফিয়ান প্রাণেশার মিকি রাগ দেখে হেসে ফেলল। টেবিলের উপর থেকে সবচেয়ে দামি ওয়াইনের বোতল নিয়ে গ্লাসে ঢেলে দুটো আইস ঢেলে ব্যালকনির ফাঁকা গলির বাহিরের দিকে তাকিয়ে পান করতে থাকলো নীল চোখে সুপ্রষ্টি। গায়ে তার ছেলেদের লং নাইটি, বোঝা যাচ্ছে মাত্রই ঘুম থেকে উঠেছে সে। সকালে উঠে 2 গ্লাস কড়া পান না করলে তার পুরো দিনটাই পানসে হয়ে ওঠে। ব্যালকনির বাম দিকে নিজের সুবিশাল আভিজাত্যপূর্ণ কক্ষের দিকে বড় একটা ফ্রেমের দিকে তাকিয়ে পূর্ণ নজরে কিছুক্ষণ তাকালো সে। কোটালো সাজুরুল কাটার ন্যায় লম্বা চুলগুলোতে হাত বুলায়। নারী চিত্রের ফ্রেমের দিকে তাকিয়ে বলল, আপনাকে আমি এখনো বলিনি স্রোতস্বিনী, আপনি যেমন প্রতির নিঃশ্বাসে নিজের বিচরণ চালান, আপনার রূপের স্রোতের ধ্বংসাত্মক তাণ্ডব আমার 2 চোখের পাতা এক হতে দেয় না। খুব শীঘ্রই আমার হবেন আপনি। সোনায় মোড়ানো ফ্রেমের ভেতরে হাত বাড়ানো হাস্যজ্জ্বল নারীটির ওষ্ঠে হাতের আঙ্গুল ছোঁয়ালো সে। ফ্রেমের আরো ঘনিষ্ঠ এসে নারীটির গভীর ডাগর চোখের দিকে তাকিয়ে বলল, আধারে শ্রাবণ রাতে সে এসেছিল বলে, জ্যোৎস্না হেসেছিল ঘরময় জুড়ে, প্রজাপতি এসেছিল দলবল নিয়ে, আছে নেই বলে তারা যাবে চলে, সেও কি গভীরতে মোর নাম জবে। উতাল বাতাসের ধাক্কায় জামা কাপড় তাল মিলিয়ে উঠছে, চুলগুলো মুখ ঢেকে দিচ্ছে বারংবার। 3-4 সরিয়ে দিয়েছিল প্রাণেশা, এখন আর বলছে না। নিরুত্তাপ ভঙ্গিতে টান টান হয়ে তাকিয়ে আছে সে। সকাল বাজে 8টা। দ্রুত ঘুমিয়ে পড়ায় চোখের পাতা থেকে নিদ্রা বিদায় নিয়েছে। হাত মুখটা ধুয়ে এক ড্রেসেই জানালার পাশে এসে দাঁড়িয়েছে। জানালার কোনো গ্রিল নেই, তাই হাওয়ার বেগ বেশি। বাহিরে কিছু বিদেশি মানুষের আনাগোনা দেখা যায়। এসব দেখতে দেখতে পেছন থেকে 2 হাত জড়িয়ে ধরলো তাকে। চমকে পেছনে তাকাতেই দেখলো সুফিয়ান ঘুম ঘুম চোখে তাকিয়ে আছে। অধরে নিষ্পাপ হাসি, চুলগুলো এলোমেলো, পায়ে একটা ট্রাউজার, গায়ে কিছু পরেনি। প্রতিদিনই সুফিয়ান জামা খুলে ঘুমায়, কিন্তু প্রাণেশা এটা এখনো অভ্যস্ত হয়ে ওঠেনি। খালি গায়ে দেখলেই প্রাণেশা লজ্জায় চোখ ফেরায়।
সামনে ফিরতেই সুফিয়ান প্রাণেশার কোমরে হাত রেখে আলতো করে টেনে নিয়ে কপালে কপাল ঠেকালো। প্রাণেশা তাকাতেই সুফিয়ান নিভু নিভু দৃষ্টিতে তাকিয়ে প্রাণেশার নাকের ডগায় চুমু খেলো। প্রাণেশা ভ্রু বাঁকিয়ে বলল, নাকে কেউ চুমু খায়? সুফিয়ান বাদামি রঙের পুরুষালী ঠোঁট চেপে নেশা নেশা কণ্ঠে বলল, আমি খাই। আমার সবচেয়ে ভালো লাগে তোমার নাক, ইয়ার নোজ। প্রাণেশা মুখ কুঁচকে বলল, এই না, সিরিয়াসলি? সুফিয়ানের এমন মুখ কোঁচকানোটা ঠিক পছন্দ হলো না। আমাদের প্রিয় কোনো জিনিসকে যখন কেউ বলে ছি ওইটা তো নোংরা জিনিস, তখন যেমন ওই মানুষটার কথায় আমরা বিরক্ত হই, তেমনি কিঞ্চিত বিরক্ত হলো সুফিয়ান। প্রাণেশা হালকা নাকটা টেনে দিয়ে বলল, তোমার এই টার্কিশ নায়িকাদের মতো নাকটাই তো আমি প্রথম থেকে প্রেমে পড়েছি। এই নাকটাকে তুচ্ছ তাচ্ছিল্য করার মতো স্পর্ধা করবে না। প্রাণেশের চোখে মুখে খেলে গেল প্রশ্নের বাহার। তার নাকের প্রেমে পড়েছিল সুফিয়ান, কিন্তু কবে? সুফিয়ানের কাঁধে এক হাত রেখে মুখ তুলে প্রশ্ন করল, আপনি প্রথম কবে দেখেছিলেন সুফিয়ান? সুফিয়ান উপরের দিকে তাকিয়ে ঘন ঘন শ্বাস নিল, এলোমেলো দৃষ্টিতে তাকিয়ে রইল, মনে মনে কিছু আওড়ালো, ঠোঁট কামড়ে ধরে কিছু একটা ভাবলো। তারপর প্রাণেশার কোমর চেপে জানালার উপর বসালো। প্রাণেশা ভয় পেয়ে সুফিয়ানের গলা আঁকড়ে ধরল। ভয়ে মুখ লাল হয়ে গেছে, বেশি ফর্সা হলে যা হয় আর কি। সুফিয়ান কোমর শক্ত করে ধরে বলল, পড়বে না, আমি আছি তো। প্রাণেশা ভয় ভয় চোখে তাকালো। সুফিয়ান হেসে বলল, বিশেষ নেই আমার উপর। প্রাণেশা বড় শ্বাস নিয়ে বলল, আছে। সুফিয়ান প্রাণেশার হালকা মেসেঞ্জার চুল নিয়ে খেলতে শুরু করলো। প্রাণেশা টেরই পেল না যে সুফিয়ান তাকে প্রসঙ্গ ভুলিয়ে দিয়েছে। সুফিয়ান অদ্ভুতভাবে হেসে বলল, আমার যেমন তোমার নোজ পছন্দ, তেমন তোমার কি পছন্দ আমার? প্রাণেশা খানিক পর্যবেক্ষণ করলো সুফিয়ানের পা থেকে মাথা পর্যন্ত। চেহারার দিকে তাকাতেই মনে পড়ল রেয়ান নামক অধ্যায়ের। চোখ তুলে সুফিয়ানের দিকে তাকিয়ে এক ধ্যানে লক্ষ্য করল। সুফিয়ান আর রেয়ান দুজন আলাদা ব্যক্তি, একদমই আলাদা। এই যে সুফিয়ানের ঠোঁটটা ভ্যানিলা আইসক্রিমের মাঝে চকলেট চিপস মিশিয়ে যে রংটা হয়, এমন রংটা রেয়ানের নেই। সুফিয়ানের চোখের মতো এত গাঢ় কালো বর্মণির ন্যায় লম্বা পাপড়িতে ঘেরা আখি জকুলের অধিকারী রেয়ান নয়। কণ্ঠ চলাফেরায় রাজকীয় গাম্ভীর্যের ল্যাপটানো ব্যক্তিত্ব রেয়ানের মাঝে পরিলক্ষিত হয় না। প্রাণেশা খেয়াল করলো, এত মনোযোগ দিয়ে সে কখনো রেয়ানকে লক্ষ্য করেনি। সুফিয়ানের সব কিছুতেই প্রাণেশা মুগ্ধ হলো, কিন্তু তুখোর দৃষ্টি গিয়ে আটকালো সুফিয়ানের গলার অ্যাটমস অ্যাপেলের খানিক নিচে লাল কালারের সংমিশ্রণের তৈরি মাঝারি তিলে। ছেলেদেরও বুঝে এমন আকর্ষণীয় তিল হয়? প্রাণেশা বড় ঢোক গিলে নিল। তার মনে হচ্ছে সে এক ক্ষুধার্ত বাঘ, আর সামনে রাখা তরতাজা মাংসের বড় এক খণ্ড। উপলব্ধি করলো সব কিছুর ঊর্ধ্বে তার ওই তিলটাই সবচেয়ে ভালো লাগে। ভীষণ লোভনীয় মনে হলো প্রাণেশার। গলা শুকিয়ে চৈচির হয়ে এলো, ছুঁয়ে দিতে ইচ্ছে হলো নিখুঁত হাতে। না, এমন নির্লজ্জের মতন কাজ সে কখনোই করবে না। ভেতরে হাসপাস অস্থিরতা সুফিয়ান ধরে ফেলল। মুচকি এসে বলল, বললেন আছে। প্রাণেশা চোখ মুখ খিচে এক লাফে নিচে নেমে গেল। বাচ্চাদের মতন দু হাতে জামা কাপড় ঝেড়ে বোকা হাসল। তারপর ঘড়ির দিকে তাকিয়ে বলল, আপনি না বলেছিলেন আমরা নুসালেমগান আইল্যান্ডে যাব? সুফিয়ান হাত ভাঁজ করে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, যাবো তো, রেডি হও, 1 ঘন্টার মাঝে বের হব। প্রাণেশা দ্রুত পায়ে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে গেল। ভুলকর্মে হাতের একটা জামা নিচে পড়ে রইল। সুফিয়ান প্রাণেশার অস্থিরতায় হাসলো। জামাটা উঠিয়ে দিতে দিতে বলল, এমন দ্রুত করছে কেন? প্রাণেশা হাতে থেকে জামাটা টেনে নিয়ে যেতে যেতে বিড়বিড় করে বলল, ছেলেদের জন্যও বোরকার মতো কিছু থাকার ব্যবস্থা করা উচিত। ছেলেদেরও মাঝে মাঝে মাথা ঘুরিয়ে দেওয়ার রূপ থাকে, যা আমার মতো দুর্বল হার্টের মেয়েদের জন্য ভয়ঙ্কর, অতি ভয়ঙ্কর, তীব্র ভয়ঙ্কর। সুফিয়ান বোকার মতন সেদিকে তাকিয়ে হা করে বলল, আমার রূপ ভয়ঙ্কর? অস্ট্রেলিয়ান রং তুলির ছোঁয়ায় সাদা কাগজ যেন প্রাণ ফিরে জীবন্ত হয়ে উঠেছে। হাতে নীল রঙের রাঙিয়ে আছে। পেন্টিং স্ট্যান্ডারে বসানো বড় কাগজটা দেখা যাচ্ছে সমুদ্রের জলে ভেসে আসছে এক কিশোরী মেয়ের শরীর।
সমুদ্রের তীরে দাঁড়িয়ে দুই উচ্ছল্ল যুবক, দুজনের দৃষ্টি সেই দিকে নিবদ্ধ। নীল শার্ট পরিহিত যুবকটির হাতে একটা পেন্সিল, দ্বিতীয় জনের গলায় ঝুলন্ত বাদামি একটা গিটার। মেয়েটার দেহ এদিকেই ভেসে আসছে। সেই দিক শেষের দিকটায় মাটির রং দেওয়ার আগে পুরুষটি পেছনে তাকালো। দরজার বাহির থেকে ভেসে আসছে হালকা চেঁচামেচির আওয়াজ। হাতের রঙের ব্লেডটা সাইডে রেখে টিস্যু নিয়ে হাতটা মুছে ইউজমি ছুঁড়ে ফেলে দরজা খুলে দিল। খুলতেই দেখলো হাঁটু সমান একটা ড্রেস পরে হাই হিলের ফর্সা টলটলে শরীরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, তার তথাকথিত গার্লফ্রেন্ড। আর আড়ালে পঞ্চম নীল চোখের পুরুষটি ভ্রুকুচকে বলল, কি হচ্ছে এসব? সামনে দাঁড়িয়ে থাকা ব্রাউন কাত পর্যন্ত স্ট্রিট চুলের মেয়েটা এগিয়ে এসে পুরুষটির গায়ের সাথে লেপটে গেল। ন্যাকা কান্না করে বলল, Do you know how much I miss you? পুরুষটি মেয়েটির দিকে তাকিয়ে বলল, গো টু ইউর ওয়ার্ক। বলেই মেয়েটিকে ঘরে ঢুকিয়ে দিল। দরজা লাগিয়ে বলল, হ্যাজেল, হোয়াট কাইন্ড অফ বিহেভিয়ার ইজ? হ্যাজেল নাক টেনে বলল। If I love you. পুরুষটি সূর্য দেওয়ার মতো করে বলল, কতবার বলেছি, আই এম ইভানান তেহজিব, নট ইভ। হ্যাজেল অস্ট্রেলিয়ান মেয়ে হওয়ার আগে বাংলা বুঝতে পারতো না, কিন্তু ইভানানের সংস্পর্শে এসে বাংলা বলতে না পারলেও বুঝতে ঠিকই পারে। ইভানানের কাছে এসে শার্টের বোতাম খুলতে খুলতে বলল, Whatever. Now I want to be very close. এক হাতে প্রাণিশাকে জড়িয়ে আরেক হাতে প্যান্টের পকেটে গুজে হাঁটছে সুফিয়ান। প্রাণিশা বেজায় খুশি, এক্সাইটমেন্টে তার হাত পা কাঁপছে। অনলাইন ম্যাগাজিন, টিভি, নিউজ, বিভিন্ন জায়গায় নুসা লেবমগান আইসল্যান্ডের সৌন্দর্যের বিস্তারিত শুনেছে। বিশ্বাসই হচ্ছে না তার যে আজ সেও এই জায়গায় ঘুরবে, হাত দিয়ে ছুঁয়ে দিবে। প্রাণেশার মনে পড়ল 2 বছর আগে একদিন রেয়ানকে বলেছিল বালিতে তাকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। ভেতরে দীর্ঘশ্বাসকে ভেতরে রেখেই মুখে হাসি টেনে নিল। সে প্রাণপণে চেষ্টা করেছে রেয়ানকে মন মস্তিষ্ক থেকে দূরে রাখতে, কিন্তু সবচেয়ে বড় বাধাই হলো মুখ অবয়ব। দুজনের চেহারা এক হওয়ায় কিছুক্ষণ বাদেই মনে পড়ে যায়। তবে এখানে এসে প্রাণেশা আবিষ্কার করেছে নতুন সুফিয়ানকে। ভালোবাসা, কেয়ার, আবদার, পজিটিভনেস সব কিছুতেই নতুনভাবে প্রেমে পড়েছে প্রাণেশা। তবে ওভার পজিটিভনেস কিঞ্চিত বিরক্ত হচ্ছে প্রাণেশা। এই যেমন হোটেল থেকে বের হওয়ার সময় প্রাণেশা জিন্স শার্ট পরেছিল। জিন্স শার্ট যদিও অনেক বড় আর ঢোলা ছিল, তবুও সুফিয়ান ভীষণ রেগে বলেছিল, এসব কি পড়েছ? প্রাণেশা অবাক হয়ে বলল, কি পড়েছি মানে? সবসময় যা পড়ি। সুফিয়ান কিছু না বলে একটা প্যাকেট থেকে লম্বা গাউন ও একটা গার্লস ট্রাউজার বের করে দিল। প্রাণেশা না করেনি, চুপচাপ পরে নিয়েছিল। এমন নয় যে প্রাণেশা উশৃঙ্খল, অ্যালটন মডার্ন। ছোটবেলা থেকেই যা পড়েছে সেভাবেই ড্রেস কোড ফলো করে। ক্ষমতাবান বাবার মেয়ে হওয়ার পাওয়ার তো ছিলই, সাথে আবার কাজিনদের সবার ছোট, বংশের 2 জন মেয়ের বড়জন, তাছাড়া সবাই ভাই। সব ভাইয়ের বড় আদরে মানুষ করেছে, তাই হ্যারিসের মতো ছোটখাটো জিনিসেরও শিকার হওয়ার সুযোগ পায়নি। কিন্তু তাই বলে যে সে অবাধ্য নয়। গাউন পরে এসে সুফিয়ানের দিকে তাকিয়ে প্রাণেশা জিজ্ঞেস করলো, আমি তো ওগুলো পরে যেতে পারতাম, তাহলে এসব কেন? সুফিয়ান জানে প্রাণেশার ধর্মীয় আচারে তেমন কোনো জ্ঞান নেই, তাই কোনো প্রকার রাগারাগি না করে মৃদু হেসে বলল, প্রাণ একটা বইগত কভার ছাড়ে বিক্রি করেছে, কিন্তু তার বড় কভার লাগিয়ে প্যাকিং করে কেন বিক্রি করে? নর্মাল, কারণ কভার লাগানোতে বউয়ের সৌন্দর্য বৃদ্ধি হয়, সঙ্গে ছিঁড়ে যাওয়ার ভয়ও থাকে না, মূলত সেফ থাকে। কারেক্ট। তুমি যদি ওগুলো পড়ে যেতে তেমন কিছু হতো না, কিন্তু এছে তুমি এগুলো পরতে সৌন্দর্য বৃদ্ধি হলো। নিজেকে ঢেকে হেফাজতে রাখার সুন্নাত, এতে তোমার সম্মান পবিত্রতা বাড়বে, তুমি খারাপ নজর থেকে সুরক্ষিত থাকবে। প্রাণেশা পুরোটা শুনে মুগ্ধ হয়ে তাকালো। সুফিয়ানের মতো করে তাকে কেউ বোঝায়নি। সে যা পড়েছে তাতেই সমর্থন দেওয়ায় ভুল আর সঠিকের পার্থক্য বোঝায়নি। এভাবেই যদি কেউ বোঝাতো তাহলে ঠিকই বুঝতে পারতো স্বামীদের দায়িত্ব স্ত্রীকে হেফাজতে রাখা, ভুল পথ থেকে সরিয়ে আনা।
স্ত্রীরা ভুল করবে, কারণ আপন মানুষ ছেড়ে নতুন জায়গায় মানিয়ে নেওয়া খুব কষ্টের ব্যাপার। ভুল ত্রুটি শুধরে নেওয়া তাদের দায়িত্ব। এখন যদি সুফিয়ান প্রাণেশাকে না বুঝিয়ে সম্পূর্ণটা চাপিয়ে দিত, তাহলে হয়তো প্রাণেশা বুঝতেই তো পারতই না, সঙ্গে আঘাত পেত। প্রাণেশা মনে সুফিয়ানের জন্য সম্মানের জায়গা তৈরি হলো। তারপর সুফিয়ানের সঙ্গে বেরিয়ে পড়লো। বের হওয়ার পর দেখলো বাইরে 3 জন গার্ড সহ একজন ড্রাইভার দাঁড়িয়ে আছে। প্রাণেশা এই পজিটিভনেস দেখে বিরক্ত হচ্ছিল। ঘুরতে যাওয়ার সময় যদি এভাবে রোবটের মতন পিছনে পিছনে ঘুরে, তাহলে তো বিরক্ত হবে। সুফিয়ানের মুখের দিকে অসহায় মুখ করে তাকিয়ে বলেছিল, শুনুন। সুফিয়ান ভাবলো হয়তো প্রাণেশার খারাপ লাগছে, তাই অস্থিরভাবে বলল, খারাপ লাগছে? উম, এই পেছনে আর সামনের বডিগার্ডদের বলুন না। না প্রাণ, সম্ভব নয়, এরা সাথেই থাকবে। প্রাণেশা মুখ লটকে হাঁটতে লাগলো। সুফিয়ান প্রাণেশাকে আরো ভালো করে জড়িয়ে হাঁটা শুরু করলাম। প্রাণেশার পাঁচের মতন মুখটা দেখে মনে মনে বললাম, তোমার জন্য তো এসব প্রাণ। তুমি জানো না তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে কত হায়না রোদ পেতে আছে? কষ্ট হলে এতে অভ্যস্ত হতে হবে তোমায়। গাড়িতে করে পৌঁছাতে পৌঁছাতে 10টা বাজলো। গিলি গেটওয়ার নামক জায়গা থেকে নুসা ল্যামুঙ্গার আইসল্যান্ড যেতে হয়। গিলি গেটওয়ারে এসে প্রাণেশা দেখলো সমুদ্রের মাঝে অনেকগুলো স্পিড বোটের মতন কিছু। কৌতূহল হয়ে প্রশ্ন করলো, ওটা কি স্পিড বোট? সুফিয়ান সেই দিকেই তাকিয়েছিল। প্রাণেশা জিজ্ঞেস করতেই বললাম, না, ওটা রুকি। নোসা ল্যামগঞ্জ যাওয়ার জন্য বেশ কয়েকটা ট্রান্সপোর্ট আছে, তার মধ্যে রুকি সবচেয়ে ভালো, সবচেয়ে দ্রুতগামী ট্রান্সপোর্ট। এর স্পিড বোটের মতো দেখতে হলেও আকারে আরো বড়। আমরা এটাতেই যাব। ওয়াও! সুফিয়ান বাঁকা হেসে বলল। এখন ওয়াও ওয়াও করছো? ওঠার পর ওয়াও ছুটে যাবে। প্রাণেশা শুকনো ঢোক গিলে বড় বড় চোখ করে তাকিয়ে বলল, মানে এই যে সামনে কত মানুষ চলছে, তারা তো চুপ করে বসে আছে, আপনি ভয় দেখাচ্ছেন আমায়? প্রাণ, তারা এখানে নিয়মিত আসা যাওয়া করে। বাসে যেমন অভ্যাস হয়েছে তেমনই তাদের অভ্যাস হয়ে গেছে। প্রাণেশা মুখে কাদো কাদো হয়ে গেছে। সুফিয়ান ঠোঁট টিপে হাসছে। প্রাণেশা যে কি পরিমাণ ভীতু এটা তার থেকে ভালো কি আর জানে। রুকিতে উঠে কাচুমাচু মুখ ধুয়ে বসলো প্রাণেশা। সিট খামচে ধরে বসে আছে সে। সুফিয়ান সামনে বরাবর বসে আছে আর প্রাণেশার মুখ দেখে মিট মিট করে হাসছে। পেছনের রুকিতে বডিগার্ডরা বসেছে। প্রাণেশা উপর দিকে তাকিয়ে বিড়বিড় করে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ, এই যাত্রা বাঁচিয়ে দাও আল্লাহ। একদম ভালো হয়ে যাবো, কখনো মিথ্যে বলবো না, উপজনী হয়ে যাবো, বেশি কথাও বলবো না, তসবিহ হাতে ঘুরবো, সত্যি। সুফিয়ানের পেট ফেটে হাসি আসতে চাইছে। এত বাচ্চামুখী করতে পারে, আবার বলছে বেশি কথা বলবে না, অথচ ননস্টপ বকবক করেছে। এমনিতেই যথেষ্ট বোঝদার, ভয় পেলে সব বোঝাবুঝি শেষ। রুকি স্টার্ট দিয়ে চলতে শুরু করতেই প্রাণেশা ভ্যা ভ্যা করে কেঁদে চিৎকার করে বলল, আল্লাহ গো, আমি নামবো, আমি নামবো, 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 আমি নেমে যাবো, আমায় নামিয়ে দাও। নাতিপুতির মুখ দেখায় আর হলো না বুঝি গো। প্রাণেশাকে শক্ত করে জড়িয়ে ধরে বসে আছে সুফিয়ান। এই 15 মিনিট যাবৎ অনবরত হেঁচকি তুলে কান্না করছে প্রাণেশা। এখন মনে মনে নিজেকেই বকছে সুফিয়ান। প্রাণেশার ওয়েটার ফোবিয়া আছে, এই কথাটা সুফিয়ানের মনে ছিল না। নিজের প্রতি এত রাগ কখনো লাগেনি যতটা আজ লাগছে। প্রাণেশার ভয় আপাতত কাটাতে হবে ভেবেই প্রাণেশাকে উঠিয়ে বসালো। প্রাণেশার মুখ লাল হয়ে গেছে, মনে হচ্ছে হালকা ছুলেই টুপ টুপ করে রক্ত বের হবে। সুফিয়ান নিজের হাত দিয়ে যত্ন করে মুখ চোখ মুছিয়ে দিল। প্রাণেশাকে পানি খাইয়ে দিয়ে জড়িয়ে রাখলো বাহু জোরে। প্রাণেশা ঠোঁট উঠলে বলল, আপনি আমায় ভয় দেখাচ্ছিলেন? সুফিয়ান প্রাণেশার ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে বলল, না প্রাণেশ্বরী, রুকি সত্যিই দ্রুত চলে, এখন আমি বলে ধীরে চালাচ্ছে। প্রাণেশা চুপ করে বুকের সাথে লেপ্টে আছে। সুফিয়ান বলল, প্রাণেশ্বরী, এভাবে চললে তো দ্রুত পৌঁছতে পারবো না। প্রাণেশা করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকলো। সুফিয়ান মৃদু হেসে বলল, ভয় পাচ্ছ কেন? এক কাজ করো, তুমি শক্ত করে আমায় ধরে রাখো তো, আর যা ইচ্ছে প্রশ্ন করো। প্রাণেশা প্রশ্ন করতে পছন্দ করে, তাই সুফিয়ান ভয় ভোলাতে এই কথা বলল। সুফিয়ান হাত দিয়ে ইশারা করতেই রুকি আবারও দ্রুত চলতে শুরু করলো। নর্মাল যে কেউ রুকিতে ভীষণ উপভোগ করবে।
নীল সমুদ্রের জলের স্নিগ্ধ ফোঁটাগুলোকে মুক্তের দানা মনে হবে, কিন্তু এসবের কিছুই দেখতে পারল না প্রাণেশা। তার যে সাধারণ কোনো ফোবিয়া নয়। প্রাণেশা মনে মনে ভাবলো, যদি সেই ঘটনাটা আমার সঙ্গে না ঘটতো তাহলে আমি হয়তো আজ সব কিছু উপভোগ করতে পারতাম। এক দীর্ঘশ্বাস ফেলে আরও শক্ত হয়ে ধরলো সুফিয়ানকে হঠাৎই একটা উদ্ভট প্রশ্ন করতে মন চাইলো প্রাণেশার। চট করে বলল, আপনি আগে কারো প্রেমে পড়েছিলেন? হঠাৎ এই প্রশ্ন? আপনি কিন্তু বলেছেন সব প্রশ্নের উত্তর দেবেন। তবে শোনো, আমি এক এলোকেশের প্রেমে পড়েছিলাম কয়েক বছর আগে। প্রাণেশা মুখ কালো হয়ে গেল। ভালো না বাসলেও সুফিয়ান তার স্বামী, মেয়েরা সব ভাগ করতে পারলেও স্বামীর ভাগ কাউকে দিতে চায় না। এ যেন একান্ত ব্যক্তিগত মানুষ। প্রাণেশা মনে কিছু একটা চিনচিন করে উঠল। ভাবতেই কষ্ট হলো, তার আগে এই বুকে অন্য কারো স্থান ছিল, ভালোবাসাটা অন্য কারো নামে ছিল। ধূপ করে মনে এলো, রিয়ানকে যখন প্রাণেশা জড়িয়ে ধরেছিল তখনও কি সুফিয়ানের এমন কষ্ট হয়েছিল? না, হয়তো আরো বেশি হয়েছে। ভাবতেই বুক ভারী হয়ে এলো। না, আজ থেকে সবকিছু নতুন করে শুরু করবে। বালিতে আসার মূল কারণ তো এটাই ছিল। 1 ঘন্টার মাঝেই পৌঁছে গেল দুজন। পৌঁছাতেই প্রাণেশাকে ধরে নামালো সুফিয়ান। প্রাণেশাকে এক হাতে জড়িয়ে ধরে হাঁটা শুরু করলো। দ্বীপটা খুবই নিরিবিলি, শান্ত। মানুষজন কম হওয়ায় হেঁটে শান্তি পাওয়া যায়। এমন পরিবেশে সারা জীবনের জন্য ছেড়ে দিলেও প্রাণেশার কোনো আপত্তি থাকবে না। এখানে অনেকগুলো সুন্দর রিসর্ট ও ভিলা আছে। হার্টেল লেভনগার নামক ভিলায় উঠল সুফিয়ান ও প্রাণেশা। সুফিয়ান প্রাণেশাকে রুমে পাঠিয়ে বলল 1 ঘন্টা পরে আসবে। সুফিয়ান মূলত সিকিউরিটি গার্ডদের আরো কড়াভাবে নজর রাখতে বলার জন্য গেল। প্রাণেশা রুমে ঢুকতেই দেখলো রুমটা অনেক কাছেই সমুদ্র দেখা যায়। কিছুক্ষণ ঠান্ডা হাওয়া উপভোগ করে গুনগুন করে ওয়াশরুমে গেল শাওয়ার নিতে। ক্লান্ত হয়ে জায়ান্নাট ঢিল করতে করতে রুমের দরজা খুলতেই হা হয়ে তাকালো। এ কি, রুমে 1 ফুটও আলো নেই। প্রাণেশা এই ঘুটঘুটে অন্ধকারে কি করছে? হাত দিয়ে খুঁজে খুঁজে দেওয়ালে সুইচ বোর্ডে সুইচ চেপে লাইট জ্বালালো। সাথে সাথেই অবাক হয়ে মাথা চক্কর দিয়ে উঠলো। এইসব কি? বিছানায় লাফ শেভ করে গোলাপের পাপড়ি, আশেপাশে কয়েকটা ক্যান্ডেল লাইট। সুফিয়ান ঘরে লাইট বন্ধ করতে ঘরে হালকা মোমের আলো নিজে এসব শোভা ছড়ালো। এসব তবে তার প্রাণ করেছে? ভাবতেই মনে খুশি জোয়ার বইল। এতদিনের অতি প্রত্যাশিত মেয়েটি তাকে আজ এত বড় সারপ্রাইজ দিল। ভেবে মুখে হাসি ফুটল। কিছু দূর এগিয়ে দেখলো প্রাণেশাকে জানালার পাশে দাঁড়িয়ে থাকতে। এখানে আরো বড় শক এলো যখন দেখলো প্রাণেশা নাইটি পরেছে, তাও হাঁটুর একটু নিচ পর্যন্ত, পিছে অর্ধেক বেশি দেখা যাচ্ছে। হায় আল্লাহ, এ তো তাকে পাকাপোক্তভাবে মারার প্ল্যান। ঘাম ছুটে গেল সুফিয়ানের। শুকনো ঢোক গিলে প্রাণেশার কাঁধের পেছন থেকে হাত রাখতেই প্রাণেশার সামনে ফিরল। মাতালের মতন হাসতেই সুফিয়ান ভ্রুকুচকে বলল,